হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেই গেছো আজকের আমাদের টপিক কি রিলেটেড। আজকে আমরা যে ইভ্যালুয়েশন সিরিজ আমাদের চলছিল, যার 5টা পর্ব আমরা ইতিমধ্যে সমাপ্ত করে ফেলেছি। যারা আগের 5টা পর্ব দেখোনি, আজকে নতুন দেখতে এসেছো, তাদের জন্য অবশ্যই বলবো তোমরা 5টা পর্ব দেখে নেওয়ার চেষ্টা করো, তারপরে তোমরা 6 নম্বর পর্বটা দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধে হবে। আর যারা আগের পর্বগুলো দেখে নিয়েছো তাদের জন্য বলবো অবশ্যই তোমরা ইন্টারভিউতে এই টপিকটা যদি খুব ভালো করে রেডি করো, তোমাদের ইন্টারভিউর জন্য খুব হেল্পফুল একটা টপিক, তোমরা অনেকটা বেশি এগিয়ে থাকবে। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো ইভ্যালুয়েশন সিরিজটা কমপ্লিট করার জন্য, আমি চেষ্টা করবো। ইভ্যালুয়েশন সিরিজে আর খুব বেশি কিছু নেই, আর 2-1টা ক্লাসের মধ্যে আমি তোমাদের সিরিজটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের টপিক। আজকে আমরা পুরোটাই পড়বো সামেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের যে মূল্যায়ন প্রসেসটাকে এখন আমরা বর্তমানে, আচ্ছা সামেটিভ ইভ্যালুয়েশন বলার আগে আমি একটু রিক্যাপ করে দিই। এর আগে আমরা কি জেনেছিলাম, না খুব লেন্দি করব না, খুব ছোট্ট করেই তোমাদের বলবো। সিসিই এটা জেনে নিয়ে তোমাদের সামেটিভ ইভ্যালুয়েশনে এলে খুব ভালো হয়। দেখো সিসিই বর্তমানে আমাদের যে মূল্যায়ন প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এই যে কন্টিনিউয়াস মানে প্রথম সি, এই প্রথম সিটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে দুটো ভাগে ভাগ করলে আমরা কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম ফরম্যাটিভ ইভ্যালুয়েশন আর একটা পেয়েছিলাম সামেটিভ ইভ্যালুয়েশন। তো এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এটাকে বাংলায় কি বলা হয়? প্রস্তুতিকালীন মূল্যায়ন। এবং সামেটিভ ইভ্যালুয়েশন এটাকে আমরা কি বলি? পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর প্রত্যেককেই বলবো তোমরা ফরম্যাটিভ সামেটিভ এগুলো বলছো, এগুলোর সঙ্গে তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছো, তবু তোমাদের বলবো পরীক্ষার জন্য মানে ইন্টারভিউর জন্য তোমরা চেষ্টা করবে বাংলা টার্মগুলো ভালো করে মনে রাখার। তাহলে তোমাদের ইন্টারভিউ যারা নেবেন তারা কিন্তু অনেক বেশি প্লিজড হবেন তোমাদের এই বাংলা টার্মগুলো ব্যবহার করাতে। তাহলে কি বললাম, আমাদের যে কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফরম্যাটিভ, একটা হচ্ছে সামেটিভ। দেখো আগের ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম এই ফরম্যাটিভ আর সামেটিভ তোমরা সংজ্ঞা মুখস্থ রাখবে, ফরম্যাটিভ কি সামেটিভ কি এগুলো জানবে। তার জন্য বেসিক একটা কি ওয়ার্ড তোমাদের আমি বলেছিলাম, আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে আছে। ফরম্যাটিভের জন্য তোমাদের একটা কি ওয়ার্ড আমি বলেছিলাম, সেটা হচ্ছে ডায়াগনোসিস। ফরম্যাটিভের জন্য কি বলেছিলাম? ডায়াগনোসিস। ঠিক আছে, এই ডায়াগনোসিস শব্দটা মনে রাখবে। আর সামেটিভের জন্য তোমরা কি শব্দ মনে রাখবে? সামেটিভের জন্য তোমরা জাজমেন্ট। এই দুটো ওয়ার্ড যদি তোমরা মনে রেখে দাও, আমার মনে হয় ফরম্যাটিভ আর সামেটিভ নিয়ে যদি কোনো সংজ্ঞা জিজ্ঞাসা করে, ডেফিনেশন জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাহলে ফরম্যাটিভ মানে ডায়াগনোসিস, এই যে বিশ্লেষণ করছি, ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মূল্যায়ন করে ফেলছি, সে কতটা শিখছে, কতটা শিখতে পারলো না, কোন শিক্ষার্থী কতটা সক্ষমতা যুক্ত, কোন শিক্ষার্থীর মধ্যে সক্ষমতা কম রয়েছে, এই যে আমরা বিশ্লেষণ করছি, এটাকেই আমরা কি বলি? ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, বা বাংলায় যেটাকে কি বলা হয়? প্রস্তুতিকালীন মূল্যায়ন। আর সামেটিভে কি লিখেছি আমি? জাজমেন্ট করছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়েছিলাম। এই যে রান্না যখন করা হচ্ছে, রান্না করতে করতে আমরা কি করি? মাঝে মাঝে টেস্ট করে দেখি তো যে কোন রান্নাটায় তেল কম, কোন রান্নাটায় ঝাল কম হয়েছে। তাহলে পরিমাণ মতো আমরা নুন, তেল, যে স্পাইস গুলো, যে মশলাগুলো আমরা অ্যাড করি, সেগুলো আমি রান্না চলাকালীনই করে দিতে পারি। কিন্তু একবার যখন টেবিলে পরিবেশন হয়ে যায় খাবারটা, কোনো ব্যক্তি বা কোনো কাস্টমার কোনো হোটেলে খেয়ে সেটাকে রিভিউ দেয়, তাহলে সেটা কি জাজমেন্ট হয়ে যাচ্ছে। সেখানে কোনো রকম কোনো কিন্তু তেল, মশলা, স্পাইস অ্যাড করার আমাদের জায়গা থাকে না। তাহলে যখন ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, সেটাকে আমরা কি বলছি? সামেটিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, সেটাকেই আমরা একটা ছোট্ট কিওয়ার্ডে মনে রাখবো, জাজমেন্ট। আর ফরম্যাটিভকে আমরা ছোট্ট কিওয়ার্ডে মনে রাখবো না, এটাকে আমরা ডায়াগনোসিস বলি। একটু রিক্যাপ করে দিলাম, এগুলো আমি তোমাদের আগেও পড়িয়েছি, বলার দরকার ছিল না, আমার মনে হয় তবু একবার রিক্যাপ করে দিলে তোমাদের সামেটিভ ইভ্যালুয়েশনটা বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? সামেটিভ মানে যেটাকে আমি বাংলায় কি বলি?
পর্যায়ক্রমিক। কি বলি? পর্যায়ক্রমিক। যেখানে আমরা কি করি? যেখানে আমরা সিদ্ধান্ত নিই। এখানে আমরা কি করি? এখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি, তাই এটাকে বলা হয় সামেটিভ ইভ্যালুয়েশন। এবার দেখো একটা জিনিস বারবার, এই যে নিরবিচ্ছিন্ন বা সার্বিক মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়ন, বারবার এটার কথা বলা হয়েছে। শিক্ষার্থীর সারা বছর জুড়ে মূল্যায়ন হচ্ছে, তার সার্বিক বিকাশ হচ্ছে। আচ্ছা, তোমাদের মাথায় একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, ম্যাডাম সিসিই, আচ্ছা সি প্রথম সিটা বললাম, তার পরের সিটা কেন বললাম না? আচ্ছা, পরের সিটাও একটা ছোট্ট করে তোমাদের বলে দিই, সার্বিক। ঠিক আছে, একটু আগে আমি বললাম কন্টিনিউয়াস, মানে যেটাকে বাংলায় কি বলি? নিরবচ্ছিন্ন বলি। আর পরের সিটা হচ্ছে সার্বিক। সার্বিক এটাকে আমরা আগে বলে দিয়েছি, তবু তোমাদের আরেকবার বলছি, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে সার্বিক। সার্বিক, সার্বিক কি বা কেন, কি জিনিসটা কি? সার্বিক মানে হচ্ছে আগেকার দিনে কি হতো, শুধুমাত্র বাচ্চাদের দেখবে কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে কারিকুলার যে টপিকগুলো রয়েছে সেগুলোর ওপরেই জোর দেওয়া হতো। যেমন সে গণিতে কত পেয়েছে, বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, এগুলোর ওপর জোর দেওয়া হতো। কিন্তু কোনো রকম ভাবেই তার যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন স্বাস্থ্যসারী শিক্ষা, কর্মশিক্ষা, এগুলোর ওপর জোর দেওয়া হতো না। তাই বর্তমানে এই সি, পরের যে সি কম্প্রিহেন্সিভ, এই কম্প্রিহেন্সিভটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা কারিকুলার অ্যাক্টিভিটিস, একটা কি কারিকুলার অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। একটা কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ কি পাঠ্যক্রমিক কার্যাবলী, আর একটা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। এবারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে, ম্যাডাম পাঠ্যক্রম কি, পাঠ্যসূচি কি? না, এগুলো নিয়ে আর ডিটেলসে আমি যাব না, পরের কোনো ক্লাসে। আমি আগে বলে দিয়েছি তোমাদের পাঠ্যক্রম কি, পাঠ্যসূচি কি, পরে কখনো কোনো তোমাদের থিওরি বেস যে প্রশ্নগুলো হবে সেখানে আমি আলোচনা করব। এখানে আর আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমাদের দেখো মোটামুটি ভাবে 5টা জিনিস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যে আমাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন, পর্যায়ক্রমিক বিষয়টা কি। দেখো এই কিটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই কি জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে 2 নম্বর যে প্রশ্ন আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোন সময় তৈরি হয়। কি বললাম? কোন সময় হয়। দেখো ফরমেটিভ মানে সারা বছর জুড়ে হয়। ঠিক আছে, এটা তো আমরা মেনে নিলাম যে ফরমেটিভ সারা বছর জুড়ে হয়, কিন্তু পর্যায়ক্রমিক বা সামেটিভটা কোন সময় হয় সেটাও তো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তোমাদের জানার জন্য আমি বলে দিই, আমাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন শিক্ষাবর্ষে 3 বার হয়। অনেকেই তোমরা জানো আমাদের সামেটিভ কটা হয়? 3টে হয়। ঠিক আছে, নম্বর বিভাজনটা এর পরে আলোচনা করছি, এখন আমি নম্বর বিভাজনটা বলছি না। তোমাদের অনেকের মনেই কোয়েরি আসতে পারে, না নম্বরটা বলে দিন। হ্যাঁ, বর্তমানে মানে এই বছর থেকে নম্বর বিভাজনটা পাল্টে গেছে, সেটা নিয়েও এক্ষুনি আলোচনা করব তোমাদের সঙ্গে। তার আগে আমরা জেনে নিই যে কোন কোন সময় আমাদের এই সামেটিভ ইভ্যালুয়েশন গুলো হয়। দেখো 3টে পর্যায়ক্রমিক মূল্যায়ন আমরা তো জেনেই গেলাম। প্রথমটা হয় এপ্রিলের প্রথম থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কি বললাম? 3টে হয়। প্রথমটা কি হয়? এপ্রিলের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে, মানে ধরে রাখতে পারি আমরা এপ্রিলের দিকে হয়। এবারে কখনো কখনো কি হয়, পর্ষদ বলে দেয় যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে করতে হবে, স্কুলগুলোতে পাঠিয়ে দেয়। এমনটা নয় যে প্রত্যেকটা মাসেই পাঠানো হয়, তা কিন্তু নয়। প্রত্যেকটা সামেটিভে যে পাঠানো হয় এরকম নোটিশ করে তা নয়, কয়েকবার মাঝে মাঝে এরকম হয় যে পর্ষদ থেকে বলে দেয় যে এই সময়ের মধ্যেই আপনারা পরীক্ষাটা করুন। তাহলে কি বললাম? প্রথম সামেটিভটা হয় এপ্রিলের প্রথম থেকে, মানে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে। সেকেন্ড সামেটিভটা হয় জুলাইয়ের লাস্ট থেকে অগাস্টের ফার্স্টের দিকে। কি বললাম? কখনো কখনো আবার হয় আগস্টের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যেও, কিন্তু মোটামুটি ভাবে আগস্টের দিকেই আমরা ধরে রাখতে পারি যে আমাদের সেকেন্ড সামেটিভটা হয়ে থাকে। আর থার্ড সামেটিভ কখন হয়? থার্ড সামেটিভ আমাদের হয়ে থাকে নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক। এই সময়টার মধ্যে আমাদের থার্ড টার্ম যে ইভ্যালুয়েশন, থার্ড টার্ম যে সামেটিভ ইভ্যালুয়েশন, সেই সামেটিভ ইভ্যালুয়েশনটা হয়। তাহলে 2 নম্বর যে আমাদের কোয়ারি ছিল কোন সময় হয়, আশা করি এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রথমটা কি বললাম? এপ্রিলের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে। সেকেন্ডেরটা কি বললাম? জুলাইয়ের যে লাস্ট উইক থেকে অগাস্টের ফার্স্ট সেকেন্ড উইক, এরকম সময় মোটামুটি হয়। এবং লাস্ট সামেটিভ, শেষ যে সামেটিভ ইভ্যালুয়েশনটা হয় সেটা কখন হয়? নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে হয়। যে কোনো সময় কখনো কখনো পর্ষদ আমাদের মেনশন করে দেয়। এবারে 3 নম্বর যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সামেটিভের ক্ষেত্রে, যে হ্যাঁ সামেটিভ ইভ্যালুয়েশন তো হচ্ছে, খুব ভালো হচ্ছে, কিন্তু প্রশ্ন তৈরি করার জন্য
কোন কোন দিকগুলো মাথায় রাখা হয়। দেখো এগুলো যে পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে তোমাকে সবটুকু বলতে হবে তা নয়, কখনো কখনো তোমাদের সিঙ্গেল এরকম প্রশ্ন করতে পারে। আচ্ছা বলুন তো 3টে পর্যায়ক্রমিক মূল্যায়ন কখন কখন হয়, বা যখন আপনি প্রশ্ন তৈরি করবেন কোন কোন দিকগুলো মাথায় রাখবেন, বা এরকম বলতে পারে পর্যায়ক্রমিক মূল্যায়নের যখন প্রশ্নপত্র তৈরি করা হয় কোন কোন দিকগুলো নজরে রাখা হয়। তাহলে 3 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন তৈরির ক্ষেত্র। দেখো প্রশ্ন তৈরির জন্য অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, এমনি কিন্তু প্রশ্ন তৈরি করলে হয় না। প্রশ্ন তৈরি করার জন্য কয়েকটা ক্ষেত্রের ওপর আমাদের নজরদারি করতে হয়। চলো তাহলে সেই ক্ষেত্রগুলো আমরা জেনে নিই। এবারে দেখো প্রশ্নপত্র যখন তৈরি হয় প্রশ্নপত্রের মধ্যে 3 ভাগের 1 ভাগ ওপেন মাইন্ডেড প্রশ্ন রাখতে হয়। ওপেন মাইন্ডেড প্রশ্ন মানে কি, যেখানে মুক্ত চিন্তার একটা শিশুর পরিসর থাকে। কি বললাম, এখানে প্রশ্নপত্রের মধ্যে ওপেন মাইন্ডেড নয়, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, একটা তোমরা দেখবে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন থাকে, একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকে। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে কি, যেমন ধরো একটা প্রশ্ন মানে তোমার নাম কি, তোমার নামটা তুমি সিঙ্গেল ওটাই হবে, বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, ওই পার্টিকুলার একটাই আনসার হবে, হয়তো বা একটা বা দুটো আনসার হবে, কিন্তু মানে পার্টিকুলার সিঙ্গেল ওয়ার্ডে যে উত্তরগুলো আমরা দিতে পারি সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে কি, যেখানে একটা প্রশ্নকে আমরা বিভিন্ন রকম ভাবে বিশ্লেষণ করতে পারি। যেমন ধরো তোমরা ব্রেন স্টর্মিং পড়েছো, আশা করি অসবর্নের ব্রেন স্টর্মিং প্রসেসটা তোমরা পড়েছো, যেখানে কি হয় যে 5কে বলা হচ্ছে কত রকম ভাবে তুমি লিখতে পারো। কেউ বলছে 2 + 3 5, কেউ বলছে 4 + 1 5, কেউ বলছে 6 - 1 5, কেউ বলছে 5 × 1 5। এইরকম করে 5 সংখ্যাটাকে আমরা অনেক রকম ভাবে বিশ্লেষণ করতে পারি। এটাকে আমরা কি বলি, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, মানে একটা প্রশ্নকে আমরা বিভিন্ন আঙ্গিক থেকে উত্তর দিতে পারি, এটাকেই কি বলা হয়, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এবং আমাদের যে সামেটিভ ইভ্যালুয়েশন গুলো হয় সেই সামেটিভ ইভ্যালুয়েশনে 3 ভাগের 1 ভাগ এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন দেওয়ার কথা কিন্তু বলা হয়ে আছে। 2 নম্বর কি, এখানে বলা হয়েছে প্রশ্ন 2 নম্বর, তাহলে 1 নম্বর ক্ষেত্র আমরা পেয়ে গেলাম। 2 নম্বর ক্ষেত্রে কি বলা আছে, যে প্রশ্ন এমন তৈরি হবে যেখানে দীর্ঘ পরিসরে নিজের মনের ভাব প্রকাশেরও সুযোগ থাকে। শুধুমাত্র যে একটা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন দিয়ে দিলাম পুরোটাই, এমনটা নয়, যেখানে বাচ্চারা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, 2-4 লাইনে বাচ্চারা লিখতে পারে, যার মাধ্যমে শিক্ষার্থীর বিশ্লেষণ ক্ষমতা, শিক্ষার্থীর সৃজনাত্মক যে ক্ষমতা কখনো অপেক্ষিত দীর্ঘ হতে পারে, বা শুধু দীর্ঘ পরিসরে লিখিত প্রকাশের যে সুযোগ ঘটে সেটাকে শিক্ষক বা শিক্ষিকা এই বিষয়ে যেন সচেতন হয়। তাহলে এই হয়ে গেল আমাদের 2 নম্বর ক্ষেত্র। 3 নম্বর ক্ষেত্র এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীর রিটেনশন লেভেল। রিটেনশন লেভেল কি না, তার মনে রাখার ক্ষমতা। দেখো মনে রাখার ক্ষমতা মানে কি, মুখস্থ নয়, কখনোই এটা আমরা রোট মেথডের কথা বলবো না। বাচ্চারা কতটা মাথার মধ্যে রাখতে পারছে, তার মনে রাখার ক্ষমতা কতটা রয়েছে, এই বিষয়টার উপরেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমাদের সামেটিভ ইভ্যালুয়েশনে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, দীর্ঘ পরিসরের যে প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের প্রশ্নেরও কথা বলা হয়েছে, যেখানে কি বললাম না, শিক্ষার্থীর মনে রাখার ক্ষমতাটাও বিশ্লেষণ করা হয়। 4 নম্বর কি না, এমন প্রশ্ন যেগুলো ধরো প্রথম পর্যায়ে অর্জিত তার কিছু সামর্থ্য হয়েছে, সেই ধরনের প্রশ্ন তাকে দ্বিতীয় পর্বে দিতে হবে। আবার দ্বিতীয় পর্বে যেসব সামর্থ্য সে অর্জন করেছে সেই প্রশ্নগুলোকে তৃতীয় যে পর্ব, লাস্ট যে সামেটিভ ইভ্যালুয়েশন, সেখানেও দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর ক্ষেত্র। এবং 5 নম্বর ক্ষেত্রে কি বলা হয়েছে, বিভিন্ন প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক মূল্যায়নে শিক্ষার্থীর চিহ্নিত দুর্বলতা গঠনমূলক প্রক্রিয়ায় প্রতিকার করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ কি বলবো, রেমেডি বলতে পারো, যে তার মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে ভাবনা চিন্তা করেও কিন্তু প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে এই হচ্ছে 5টা ক্ষেত্র, যে ক্ষেত্রগুলোকে মাথায় রেখে আমাদের সামেটিভ ইভ্যালুয়েশনের কোয়েশ্চেন পেপার তৈরি হয়। তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বর যে সামেটিভ ইভ্যালুয়েশন থেকে জানার দরকার। এবারে 4 নম্বর আমরা যেটা
জানবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে নম্বর বিভাজন। ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট। এখন এই বছর থেকে 2025 সাল থেকে আমাদের কিন্তু নম্বর বিভাজন একেবারে পাল্টে গেছে। আগে ধরো আমাদের যে নম্বর বিভাজন ছিল, ক্লাস 1-2 এর জন্য একটা আলাদা টাইপের নম্বর বিভাজন ছিল, 3-4-5 এর জন্য প্রশ্নপত্র আলাদা রকম হতো। এখন কিন্তু তা নয়, এখন নম্বর বিভাজন, শিশু শ্রেণীর তো পরীক্ষা হয় না, ওটা বাদ দাও, 1 থেকে 5 পর্যন্ত সবার কিন্তু একই প্যাটার্নে নম্বর দেয়া হয়। হ্যাঁ, একই প্যাটার্নে নম্বর দেওয়া হয়। টোটাল 100 মার্কস হয়। প্রথম পর্বের পরীক্ষা হয় 20 নম্বর, দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে 30 নম্বর এবং তৃতীয় পর্বের পরীক্ষা হবে 50 নম্বর। তাহলে 20 নম্বর হচ্ছে ফার্স্ট সামেটিভ, 30 মার্কস হচ্ছে সেকেন্ড সামেটিভ এবং 50 মার্কস হচ্ছে থার্ড সামেটিভ। মানে প্রত্যেকটা সাবজেক্ট 20 নাম্বার হবে। দেখো 20 নাম্বার প্রত্যেকটা সাবজেক্ট মানে না শুধু যে কর্মশিক্ষা, শারীর শিক্ষা এগুলোও কিন্তু 20 নম্বরের হবে না। কর্মশিক্ষা, শারীর শিক্ষা এগুলো হবে 10 করে, 10 এবং 10, 15, 25। দেখো সাবজেক্ট গুলো হচ্ছে 20, যেমন বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, পরিবেশ 20। আচ্ছা 1-2 এর তো পরিবেশ নেই, ঠিক আছে। তাহলে ওদের যে 3খানা সাবজেক্ট, প্রথম পর্বে 3টা 20-20 থাকবে, দ্বিতীয় পর্বে 3টে 4টে বা 3টে, যার যেটা 3টে হলে 3টে, 4টে হলে 4টে, সবার কিন্তু সেটা সেম 30 মার্কস থাকবে। এবং 3 নম্বর যে পরীক্ষা ইভ্যালুয়েশন, সেখানে সব সাবজেক্ট 50 নম্বরের থাকবে। কিন্তু কর্মশিক্ষা, শারীর শিক্ষার ক্ষেত্রে নম্বর প্যাটার্নটা চেঞ্জ হবে। নম্বর প্যাটার্ন চেঞ্জ হবে, সেটা হচ্ছে কর্মশিক্ষার ক্ষেত্রে প্রথম পর্ব হবে 10 নম্বর। এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশন। ওয়ার্ক এডুকেশন এগুলো হচ্ছে অল সাবজেক্ট, এগুলো হচ্ছে অল সাবজেক্ট। অল সাবজেক্ট ফার্স্ট টার্মে 20, সেকেন্ড টার্মে 30 আর থার্ড টার্মে 50। আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ফার্স্ট টার্ম হচ্ছে 10, ফার্স্ট টার্ম হচ্ছে 10, সেকেন্ড টার্ম হলো 15 এবং থার্ড টার্ম হচ্ছে 25। ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রেও যা নাম্বার, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও একই নাম্বার, 10, 15 and 25। এইভাবেই কিন্তু আমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষাটা নেওয়া হয় এবং সেটাকে মোট করে তার পার্সেন্টেজ নির্ণয় করা হয়। আবারও বলছি, আগের যে নম্বর প্যাটার্ন এবং বর্তমান নম্বর প্যাটার্নের মধ্যে চেঞ্জ হয়েছে। তো তোমরা বলো ম্যাডাম এই তো গেল ফরমেটিভের, এই সামেটিভের কথা, আপনি একটু ফরমেটিভেরটাও বলে দিন। হ্যাঁ, ফরমেটিভেরটাও আমি তোমাদের বলে দিচ্ছি। যদি তোমাদের দেখতে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জানো আমার কাছে একটা হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড আছে, এটা থেকেই তোমাদের আমি একটু বলে দিচ্ছি। আমাদের যেরকম ভাবে, এটা আমি তো বললাম তোমাদের ফরমেটিভ সামেটিভ ইভ্যালুয়েশনের কথা, ফরমেটিভ ইভ্যালুয়েশনের কথাও আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো এখানে সুন্দর করে লেখা আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। দেখো প্রত্যেকটাই কিন্তু 20, 20, 20, 20, 20 করে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে প্রথম পর্বের সামেটিভ ইভ্যালুয়েশন, তার আগে আমাদের 3খানা ফরমেটিভ করতে হবে। কতগুলো ফরমেটিভ করতে হবে? 3খানা ফরমেটিভ করতে হবে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তার আগেও আমাদের 3খানা ফরমেটিভ করতে হবে এবং থার্ড যে সামেটিভ ইভ্যালুয়েশন, তার আগেও আমাদের কিন্তু 3খানা ফরমেটিভ করতে হবে। এবারে ফরমেটিভের নাম্বারটা সবার জন্য একই, বাংলাতেও 20, ইংরেজিতেও 20, গণিতেও 20, পরিবেশ 20। 1 এর জন্য সব সাবজেক্টগুলো 20, 20 এবং 2 এর জন্য 3, 4, 5 সবার জন্য 20, 20, 20। আর ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে 10, 10, 10। তাহলে কি বললাম? এইটা হচ্ছে আমাদের সামেটিভ ইভ্যালুয়েশনের বৈচিত্র্য, মানে সামেটিভ ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এবারে চলো আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশনটা একটু ছোট্ট করে দেখে নিই। ফরমেটিভটা কি বললাম? এই যে ফার্স্ট সামেটিভ হচ্ছে, এই ফার্স্ট সামেটিভের হবে 20, 20, 20 করে আমাদের 3টে পরীক্ষা নিতে হবে। দেখো লিখিত পরীক্ষাও নিতে হবে, এমন কোনো মানে নেই। ফরমেটিভ মানে কি সারা বছর ধরে এইরকম চলছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 20, 20, 20। এটা হলো ফার্স্ট সামেটিভ। সেকেন্ড সামেটিভও এরকম 20, 20, 20। থার্ড সামেটিভেও 20, 20, 20। অর্থাৎ 3টে করে পরীক্ষা প্রত্যেকটা সামেটিভের আগে কিন্তু আমাদের ফরমেটিভ নিতে হবে। আর এটা হচ্ছে অল সাবজেক্টের জন্য, শুধুমাত্র ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশনের জন্য, হেলথ, ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশনের জন্য 10, 10, 10, 10, 10, 10, মানে প্রত্যেকটাই 10, 10 করে এরকম চলতে থাকে। এখানে সেরকম ভাবে কোনো টোটাল করা হয় না, টোটাল পার্সেন্টেজটা এটা সামেটিভের ক্ষেত্রে এই বক্সটা থাকে। দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বক্স আছে। অর্থাৎ প্রত্যেকটা
সামেটিভের আগে আমাদের 3খানা ফরমেটিভ নিতে হবে, আবার 3খানা ফরমেটিভ নিতে হবে, আবার 3খানা ফরমেটিভ নিতে হবে। এরকম করে মোট 9টা ফরমেটিভের কথা কিন্তু বলা হয়েছে। এখানে টোটাল মার্কস করার কোনো জায়গা নেই। এই হচ্ছে আমি 1-এরটা দেখাচ্ছি তোমাদের। 2, 3, 4, 5 এর ক্ষেত্রে একই, 3, 4, 5 এ শুধু আমাদের পরিবেশটা অ্যাড হয়। আর ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দেখো 10, 10, 10, 10, 10, 10, আবার 10, 10, 10 এরকম করে কিন্তু চলতেই থাকে। একমাত্র পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের দেখো একটা নিচে টোটাল করার বক্স থাকে, আবার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা টোটাল করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা পার্সেন্টেজ বার করতে হবে। তো এই হচ্ছে হলিস্টিকের যে কারুকার্য। এবারে তোমাদের বলি, শুধুমাত্র হলিস্টিক করে দিলাম ব্যাস আমাদের নম্বর তোলার কাজ শেষ, তা কিন্তু নয়। বর্তমানে কিন্তু আমাদের একটা সুন্দর সিস্টেম পর্ষদ তৈরি করেছে, সেটা হচ্ছে কি পোর্টাল, বিভিন্ন পোর্টাল। একটা হয় বাংলা শিক্ষা পোর্টাল, একটা হয় বাংলা শিক্ষা SMS পোর্টাল। আমাদের যে বাংলা শিক্ষা SMS পোর্টাল থাকে সেখানে বাচ্চাদের সমস্ত নম্বর তুলতে হয়। যেমন ধরো প্রত্যেকটা সামেটিভ ফরমেটিভ হয়ে গেলে ফরমেটিভের নম্বর তুমি যেমন ভাবে আমাদের এই রিপোর্ট কার্ডটা রয়েছে সেই রকম এক্সাক্ট প্যাটার্নে কিন্তু বাংলা শিক্ষা SMS পোর্টাল সুসজ্জিত থাকে। যেমন ভাবে আমরা এখানে নম্বর তুলছি এক্সাক্ট সেম প্রসেসে আমরা কিন্তু এই সামেটিভের নম্বরগুলোও তুলবো, এক্সাক্ট সেম বক্স থাকে। এবারে একটা ছোট্ট বিষয়, শুধু নম্বর তুলে দিলেই যে আমাদের কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয়। এটা আমি অন্যদিন একটা আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে হলিস্টিক রিপোর্ট কার্ডে আরেকটা সুন্দর পেজ থাকে, সেই পেজে কি লেখা আছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ। বিভিন্ন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স থাকে, এরিয়া অফ ইন্টারেস্ট থাকে, সেগুলো আমাদের বিভিন্ন ছোট্ট ছোট্ট ওয়ার্ডে লিখতে হবে। এটা হচ্ছে হলিস্টিক কার্ডের বৈশিষ্ট্য। এখানে বাচ্চাদের ধরো কেউ আগে কি হতো, আমরা শুধু সাবজেক্টের নম্বরটাই রেজাল্টে পেতাম, কিন্তু কে গানে ভালো, কে নাচে ভালো, কার মধ্যে উদ্বিগ্নতা রয়েছে, কোন ছাত্রটা ভালো খেলাধুলো করতে পারে, কার মধ্যে সমানুভূতি রয়েছে, কার মধ্যে সহানুভূতি রয়েছে, কার মধ্যে ডিসেবিলিটি রয়েছে, এগুলো আমরা কিন্তু জানার সুযোগ পেতাম না। কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ডের জন্য এই যে পার্টিকুলার পেজ, যেখানে বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এখানে মোটামুটি 7টা ক্ষেত্রের কথা বলা হয়েছে। একটা বাচ্চাকে টোটাল এই যে সার্বিক হলিস্টিক, ঠিক আছে, তার সামগ্রিক যে তার রূপরেখা, একটা শিশুর যে রূপরেখা, সেই সম্পূর্ণটা আমরা পেয়ে যাচ্ছি না। এখানেই কিন্তু শেষ নয়, তার সঙ্গে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, এটা নিয়েও কিন্তু একটা বক্স করা আছে। এটাতে কোনো টপিক মানে ওয়ার্ড ওয়াইজ লিখতে হবে না। এর আগেরটাই যেমন আমরা দেখলাম ক্ষেত্রগুলোতে ওয়ার্ড বেসিসে লিখতে হবে, এখানে কিন্তু সেটা নয়। এখানে শুধুমাত্র আমাদের ABCD এভাবে লিখতে হবে। ধরো কেউ আত্মসচেতন, সেক্ষেত্রে আমরা কেউ যদি আত্মসচেতন হয় তাহলে এখানে গ্রেড দেবো আমরা, A গ্রেড, B গ্রেড, C গ্রেড, D গ্রেড। দেখো এইরকম একটা পেজ আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, পরে আমি তোমাদের ছবি তুলে দিয়ে দেবো। ABCD এরকম করে প্রত্যেকটা যে পর্ব সেই পর্বে আমাদের গ্রেডগুলো দিতে হবে। এই হচ্ছে আমাদের বর্তমান যে এই প্রত্যেকটা জিনিস শুধুমাত্র যে রিপোর্ট কার্ডে থাকবে তা নয়, এই সমস্ত ডিটেলস কিন্তু সরকারের খাতায় থাকছে বাংলা শিক্ষা SMS পোর্টালের মাধ্যমে। এই পোর্টাল কি, বাংলা শিক্ষা পোর্টাল কি, বাংলা শিক্ষা SMS পোর্টাল কি, কিভাবে এখানে কাজ হয়, এই সমস্তটা নিয়ে আমি পরের দিন একটা ভিডিও তোমাদের দেব। এবারে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলি যে শুধুমাত্র ফরম্যাটিভ এবং দেখো 3 নম্বর 4 নম্বর যে জিনিসটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে নম্বর বিভাজন। এবারে 5 নম্বর যে বিষয়টা আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে ফরম্যাটিভ না সামেটিভ, কার গুরুত্ব বেশি। এটা নিয়েই আমাদের লাস্ট যে আমাদের পয়েন্ট, সামেটিভ ইভ্যালুয়েশনের লাস্ট পয়েন্ট, ফরম্যাটিভ না সামেটিভ, কার গুরুত্ব সব থেকে বেশি। প্রশ্ন তোমাদের যে কোনো সময় দিতে পারে যে ফরম্যাটিভ না সামেটিভ, আপনি কোন পরীক্ষাটাকে বেশি প্রাধান্য দেবেন, এইটা যদি তোমাদের প্রশ্ন করে সেক্ষেত্রে তোমাদের বলতে হবে দেখো বর্তমান আমাদের যে মূল্যায়ন প্রক্রিয়া, সেই মূল্যায়ন প্রক্রিয়া কি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ কি আমাদের নিরবচ্ছিন্ন এবং সার্বিক বা সামগ্রিকভাবে মূল্যায়ন হবে। অর্থাৎ মনে রাখতে হবে আমাদের ফরম্যাটিভ এবং সামেটিভ দুই ধরনের মূল্যায়নের মধ্যে তফাৎ কিন্তু আছে, কিন্তু একে অপরের এরা পরিপূরক। যেমন একটা কয়েন হয়, ঠিক আছে, সেই রকম এদের মধ্যে তফাৎ থাকে, একটা কোনোটা হেড হয় কোনোটা টেল হয়, কিন্তু দুটো একে অপরের পরিপূরক, একটা ছাড়া আরেকটা
কখনোই আমরা ভাবতে পারবো না। প্রস্তুতিকালীন মূল্যায়নকে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে ডায়াগনস্টিক, ঠিক আছে, ডায়াগনোসিস করার জায়গা আছে এখানে। আর পর্যায়ক্রমিক মূল্যায়ন হলো জাজমেন্টাল, অর্থাৎ এখানে কি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়। তাই একটা একে অপরের পরিপূরক। এই দুই ধরনের মূল্যায়নে প্রাপ্ত গ্রেড বা নম্বরকে যোগের মাধ্যমে যে একত্রিত করা, সেটা হয়তো অতটা যুক্তিযুক্ত নয়, কিন্তু রিপোর্ট কার্ডে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশনকে দুটোকেই কিন্তু সমান গুরুত্ব দেব। কোনোটাকে বাদ দিয়ে আমরা কোনোটাকে কল্পনা করতে পারবো না। তাই দুটোরই গুরুত্ব আমাদের কাছে সমান। বর্তমানে কি হয়েছে না, বাচ্চাদের মধ্যে ফরমেটিভ ইভ্যালুয়েশনের মানে করাটা অনেক বেশি যুক্তিযুক্ত এবং পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বটাও অনেক বেশি। যেমন তোমাদের আগে আমি বলেছিলাম যে পিকক মডেলের মাধ্যমে ফরমেটিভ ইভ্যালুয়েশনটাকে বিশ্লেষণ করা হচ্ছে। তাই যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে অবশ্যই তোমরা বলবে যে দুটোর গুরুত্বই সমান, কিন্তু বর্তমান দিনের রেসপেক্টে, বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তুমি মনে করো যে ফরমেটিভ ইভ্যালুয়েশনের গুরুত্বটাই কিন্তু, যেহেতু এটা সারা বছর ধরে হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যেই বা ক্লাসরুমের ভেতরে বা ক্লাসরুমের বাইরে সব জায়গাতেই এখানে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে, তাই ফরমেটিভ ইভ্যালুয়েশনের যে ক্ষেত্রটা একদম ছোটদের ক্ষেত্রে কিন্তু এটা যদি প্রাইমারি লেভেলে বলে তাহলে কিন্তু অবশ্যই ফরমেটিভ এর গুরুত্বটা সব থেকে বেশি। অর্থাৎ প্রস্তুতিকালীন যে মূল্যায়ন, সেই প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য কিন্তু প্রস্তুতিকালীন মূল্যায়নটা ছাত্রছাত্রীদের জন্য অনেকটা বেশি। প্রস্তুতিকালীন বা